আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। আমাদের হাতে বেশ কিছু প্রযুক্তি বিষয়ক রিপোর্ট এসেছে, যেগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে আলাদা আলাদা খবর। চলুন সেটা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, ফোল্ডেবল ফোনের কথা উঠলেই প্রথম কোন জিনিসটা মাথায় আসে? আমার এক বন্ধু নতুন ফোল্ডেবল ফোন কিনে খুব ভাব নিয়েছিল, কিন্তু কয়েক মাস পরে দেখি সে অভিযোগ করছে যে নেটফ্লিক্সে মুভি দেখার সময় ঠিক নায়কের নাকের উপর একটা লম্বা দাগ দেখা যায়। হ্যাঁ, ওই স্ক্রিনের মাঝখানের বিশ্রী ভাঁজটা কারেক্ট। ঠিক তাই। ফোনটা দেখতে যতই আধুনিক হোক না কেন, ভিডিও দেখার সময় বা কিছু পড়ার সময় ওই ভাঁজটা চোখে পড়লেই পুরো অভিজ্ঞতাটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে স্যামসাং এবার এই সমস্যার একটা পাকাপাকি সমাধান করতে যাচ্ছে। নতি নয়, এটা হার্ডওয়্যারকে নিখুঁত করার দিকে এগিয়ে যাওয়ার একটা চমৎকার উদাহরণ। বছরের পর বছর ধরে ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় প্রযুক্তিগত বাধা তো এটাই ছিল। এটাই ছিল। স্যামসাং যদি সত্যি এটা করতে পারে, তাহলে সেটা ফোল্ডেবল ফোনের বাজারে একটা বড় মাইলফলক হবে। তারা বোঝাতে চাইছে ফোনের বাহ্যিক রূপ, তার ডিজাইন আর ব্যবহারকারীর অভিজ্ঞতাকে তারা কতটা গুরুত্ব দেয়। এটা হলো বলতে পারেন হার্ডওয়্যার ইনোভেশনের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর একটা চেষ্টা। একদম। একদিকে যখন স্যামসাং ফোনের বাহ্যিক রূপকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আমরা একটা সম্পূর্ণ বিপরীত খবর পাচ্ছি। আসুস, যারা একসময় জেনফোন সিরিজের জন্য বেশ পরিচিত ছিল, তারা ঘোষণা করেছে যে তারা আর নতুন কোনো মোবাইল ফোনই বানাবে না। তাদের পুরো মোবাইল ডিভিশনটাই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত প্রকল্পে কাজ করবে। এটা বেশ অবাক করার মতো একটা সিদ্ধান্ত, তাই না? একদিকে একটা কোম্পানি ফোনের একটা ছোট্ট ভাঁজ দূর করতে বিলিয়ন ডলার খরচ করছে, আরেকটা কোম্পানি পুরো ফোনের ব্যবসায় গুটিয়ে নিচ্ছে। এখানেই বিষয়টা সত্যি খুব আকর্ষণীয় হয়ে উঠছে। এটা শুধু দুটো কোম্পানির ভিন্ন ব্যবসায়িক কৌশল নয়, এটা আসলে প্রযুক্তি শিল্পের গভীরে ঘটতে থাকা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। আসুসের এই পদক্ষেপটা আমাদের একটা স্পষ্ট সংকেত দেয়। অনেক বড় কোম্পানির কাছে এখন ফিজিক্যাল ডিভাইস বা হার্ডওয়্যারের চেয়ে তার ভেতরে থাকা বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই, অনেক বেশি মূল্যবান হয়ে উঠছে। কিন্তু সবাই কি এআই এর পেছনেই ছুটছে? অ্যাপেলের নতুন ভিশন প্রো তো হার্ডওয়্যার ইনোভেশনের চূড়ান্ত উদাহরণ। তাহলে কি বাজারটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে? একদিকে হার্ডওয়্যার এক্সপিরিয়েন্স আর একদিকে সফটওয়্যার ইন্টেলিজেন্স? খুব ভালো একটা প্রশ্ন। ব্যাপারটা অনেকটা সেরকমই। তবে আসুসের সিদ্ধান্তটা শুধু একটা কৌশল বদলানো নয়, এটা আসলে টিকে থাকার লড়াই। আমাদের মনে রাখতে হবে, এলজির মতো বড় কোম্পানিও কিন্তু স্মার্টফোনের বাজার থেকে বেরিয়ে গেছে। ঠিক। কারণটা কি? অ্যান্ড্রয়েড ফোনের বাজারে স্যামসাং বা চীনা কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে লাভ করা প্রায় অসম্ভব হয়ে গেছে। বাজারটা প্রচণ্ড প্রতিযোগিতামূলক আর লাভের মার্জিন খুবই কম। আসুস হয়তো বুঝতে পেরেছে এই রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে নতুন কোনো ক্ষেত্রে বাজি ভরাটা বেশি বুদ্ধিমানের কাজ। তার মানে যুদ্ধটা এখন আর সেরা ক্যামেরা বা সবচেয়ে পাতলা ফোন তৈরির নয়। অনেকের জন্যই আর নয়। যুদ্ধটা ধীরে ধীরে সেরা হার্ডওয়্যার থেকে সেরা ইন্টেলিজেন্স তৈরির দিকে সরে যাচ্ছে। আসুস হয়তো ভাবছে একটা নিখুঁত হার্ডওয়্যার ডিভাইস তৈরি করে অ্যাপল বা স্যামসাংয়ের সাথে পাল্লা দেওয়ার চেয়ে সেই একই সম্পদ যদি তারা এআই তৈরিতে কাজে লাগায়, তাহলে ভবিষ্যতের বাজারে তারা অনেক বেশি সুবিধাজনক জায়গায় থাকবে। আচ্ছা। কারণ সেই এআই শুধু ফোনে নয়, গাড়ি থেকে শুরু করে হাসপাতালের যন্ত্রপাতি বা বাড়ির স্মার্ট ডিভাইস পর্যন্ত সব কিছুতেই ব্যবহার করা যাবে। এটা একটা ডিভাইস বিক্রির ব্যবসা থেকে বেরিয়ে আসে একটা বুদ্ধিমত্তা বিক্রির ব্যবসায় পরিণত হওয়ার চেষ্টা। তাহলে কি ভবিষ্যতে আমরা দেখব যে ফোনের ব্র্যান্ড আর গুরুত্বপূর্ণ থাকবে না, বরং তার ভেতরে কোন কোম্পানির এআই আছে সেটাই আসল পরিচয় হয়ে দাঁড়াবে? যেমন গুগল পাওয়ার্ড ফোন বা ওপেন এআই পাওয়ার্ড ডিভাইস। হবার সম্ভাবনা প্রবল। ভাবুন তো, আপনার ফোনটা কোন কোম্পানি বানিয়েছে সেটা হয়তো আর ততটা গুরুত্বপূর্ণ থাকবে না। আসল বিষয় হবে আপনার ফোনের অ্যাসিস্ট্যান্ট কতটা বুদ্ধিমান, সেটা আপনার প্রয়োজন কতটা ভালো বোঝে। একদিকে হার্ডওয়্যারের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টা, যেমন স্যামসাং করছে, আর অন্যদিকে হার্ডওয়্যারের জগৎ থেকেই বেরিয়ে গিয়ে সফটওয়্যার আর ইন্টেলিজেন্সের জগতে প্রবেশ করা, যেমন আসুস করছে। এই দুটো ঘটনা পাশাপাশি দেখলে প্রযুক্তির ভবিষ্যতের দুটো সম্ভাব্য পথ খুব পরিষ্কারভাবে বোঝা যায়। এই যে অ্যাসুস হার্ডওয়্যার ছেড়ে দিচ্ছে, এর মানে তো এই নয় যে মানুষ ফোন ব্যবহার করা বন্ধ করে দেবে। বরং আমরা এখন ফোনের ভেতরের সফটওয়্যারের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, তাই না? যেমন ধরুন হোয়াটসঅ্যাপ
আমাদের হাতে থাকা তথ্য বলছে বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা এখন ৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে। ৩ বিলিয়ন? মানে পৃথিবীর জনসংখ্যার প্রায় ৪০% মানুষ প্রতিদিন এর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকছে। সংখ্যাটা ভাবলেই মাথা ঘুরে যায়। এটা এখন আর শুধু একটা মেসেজিং অ্যাপ নয়, এটা একটা বিশ্বজনীন যোগাযোগের অবকাঠামো, একটা ডিজিটাল দেশ যার জনসংখ্যা চীন আর ভারত মিলিয়েও বেশি। কিন্তু এই বিশালতার সাথে একটা বিশাল দায়িত্বও জড়িয়ে থাকে। একটা শহর যখন ছোট থাকে তখন তার ব্যবস্থাপনা করা সহজ, কিন্তু যখন সেটা মেগা সিটি হয়ে যায় তখন ট্রাফিক জ্যাম, দূষণ, অপরাধ সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় থাকে। হোয়াটসঅ্যাপের অবস্থাও অনেকটা সেরকম। আর সেই দায়িত্বের সবচেয়ে বড় দিকটা হলো নিরাপত্তা। ব্যবহারকারীর সংখ্যা যত বেশি, ঝুঁকিও তত বেশি। স্ক্যামার, ডেটা মাইনার, হ্যাকার সবার লক্ষ্য থাকে এই বিশাল প্ল্যাটফর্ম। মজার ব্যাপার হলো, সূত্রগুলো বলছে হোয়াটসঅ্যাপে এমন অন্তত ৮টি নিরাপত্তা ফিচার আছে যা বেশিরভাগ ব্যবহারকারী জানেন না বা ব্যবহার করেন না। যেমন ধরুন চ্যাট লক। আমরা অনেকেই হয়তো জানি না যে কোনো নির্দিষ্ট চ্যাটকে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখা যায়। বাড়ির সবাই হয়তো আপনার ফোন আনলক করতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তিগত চ্যাট তারা খুলতে পারবে না। ঠিক। বা ধরুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটা। যে কোনো চ্যাটের মেসেজ একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়। এটা ব্যক্তিগত গোপনীয়তার জন্য খুবই কাজের একটা ফিচার, কিন্তু আমরা কজনই বা এটা নিয়ম করে ব্যবহার করি? খুব কম। সমস্যাটা হলো এই ফিচারগুলো ডিফল্ট হিসেবে চালু থাকে না। ব্যবহারকারীকে নিজে খুঁজে বের করে এগুলো চালু করতে হয়। অন্যদিকে ফেসবুকের কথা ভাবুন। হোয়াটসঅ্যাপের মতো এখানেও বিলিয়নের বেশি ব্যবহারকারী, কিন্তু এখানকার সমস্যাটা একটু অন্যরকম। প্রায়ই শোনা যায় কেউ হয়তো লগইন করতে পারছেন না, বা নোটিফিকেশন আসছে না, কিংবা মার্কেটপ্লেস ঠিক মতো কাজ করছে না। আমার নিজেরই তো সেদিন এই সমস্যা হলো, একটা জরুরি মেসেজে নোটিফিকেশনই পেলাম না। এই ছোটখাটো সমস্যাগুলো যখন কোটি কোটি ব্যবহারকারীর সাথে হয়, তখন সেটা একটা বিশাল বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এখানে মূল চ্যালেঞ্জটা হলো একটা ভারসাম্য রক্ষা করা। এই প্ল্যাটফর্মগুলোকে দুটো বিপরীতমুখী শক্তির মোকাবেলা করতে হয়। একদিকে তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হয়, নতুন নতুন আকর্ষণীয় ফিচার আনতে হয়, ব্যবসাও বাড়াতে হয়। অন্যদিকে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আর প্ল্যাটফর্মটাকে মসৃণভাবে চালানোর মতো কঠিন কাজটাও করতে হয়। একদিকে উদ্ভাবন, আরেকদিকে স্থিতিশীলতা। একদম। আর এই দুটো একসাথে করা প্রায় অসম্ভব একটা কাজ। তাহলে এই যে ছোটখাটো সমস্যা বা গোপন ফিচার, এগুলো কি এই বিশালতারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া? একদম। হোয়াটসঅ্যাপের ৩ বিলিয়ন ব্যবহারকারীর প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা যেমন কঠিন, তেমনি ফেসবুকের সব ব্যবহারকারীকে একটি শতভাগ ত্রুটিমুক্ত অভিজ্ঞতা দেওয়াও প্রায় অসম্ভব। এই যে গোপন ফিচার বা হেল্প সেন্টারের অস্তিত্ব, এটা আসলে এটাই প্রমাণ করে যে প্ল্যাটফর্মগুলো একা সব করতে পারবে না। সুরক্ষার দায়িত্বের একটা বড় অংশ এখন ব্যবহারকারী নিজের কাঁধেও বর্তাচ্ছে। কোম্পানিগুলো আপনাকে আপনার ডিজিটাল বাড়ির দরজায় তালা দেবে, কিন্তু সেই তালার চাবিটা ঠিকমতো ব্যবহার করার দায়িত্বটা আপনারই। তারা আপনাকে টুলস দেবে, কিন্তু সেই টুলস ব্যবহার করার জন্য যে সচেতনতা দরকার, সেটা আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। আর এই পুরো আলোচনার কেন্দ্রে এই নিরাপত্তা আর সুবিধার লড়াইয়ের পেছনে যে প্রযুক্তিটা প্রায় সব কিছুকে এক সুতোয় বেঁধে ফেলছে, সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। হ্যাঁ, এআই। আর এর সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত আমাদের সবার অতি পরিচিত জিমেইল। ইমেল তো আমরা বহু বছর ধরে ব্যবহার করছি, কিন্তু এআই এর কারণে এই জিমেইল এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছে। কিভাবে স্মার্ট হচ্ছে তার কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন, আপনার ইনবক্সে আসা শত শত ইমেলের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ আর কোনগুলো প্রমোশনাল, সেটা এআই এখন নিজে থেকেই আলাদা করে দিচ্ছে, ওই যে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশনস ট্যাবগুলোর মাধ্যমে। ঠিক। শুধু তাই নয়, কোনো ইমেলের উত্তর দেওয়ার সময় এআই আপনাকে সম্ভাব্য এক লাইনের উত্তরের পরামর্শ দিচ্ছে, যাকে আমরা স্মার্ট রিপ্লাই বলি। যেমন থ্যাঙ্কস, গট ইট, আর লুক ইনটু ইট। এখন তো আরও এক ধাপ এগিয়ে পুরো ইমেলটাই গুছিয়ে লিখে দিচ্ছে। হ্যাঁ, এটা অসাধারণ একটা সুবিধা। এতে আমাদের অনেক সময় বাঁচে, কাজ সহজ হয়। কিন্তু আমার নিজেরই মাঝে মাঝে একটু অদ্ভুত লাগে। সেদিন দেখি জিমেল আমার হয়ে একটা বেশ জটিল ইমেলের প্রায় নিখুঁত উত্তর লিখে দিয়েছে। তখন মনে হলো, এটা কি আসলেই আমার সময় বাঁচাচ্ছে, নাকি আমার চিন্তা করার এবং লেখার ক্ষমতা কেড়ে নিচ্ছে? আর এর একটা অন্য পিঠও আছে যা আমাদের একটু ভাবাচ্ছে। আর
সেই অন্য পিঠটা হলো গোপনীয়তা। আমাদের ইনবক্স তো শুধু কাজের জায়গা নয়, এটা একটা অত্যন্ত ব্যক্তিগত স্থান। এখানে আমাদের অফিসের জরুরি নথি থাকে, ব্যাংকের স্টেটমেন্ট থাকে, ডাক্তারের রিপোর্ট থাকে, আবার বন্ধুদের সাথে ব্যক্তিগত আলাপ বা পরিবারের ছবিও থাকে। যখন জিমেইলের এআই আমাদের ইনবক্সকে আরও সহজ করে তোলার জন্য এই সব কিছু পড়ছে বা বিশ্লেষণ করছে, তখন স্বাভাবিকভাবেই গোপনীয়তা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু গুগল তো সবসময় বলে তারা আমাদের ইমেইলের বিষয়বস্তু বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করে না। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? সমস্যাটা বিজ্ঞাপনের চেয়েও গভীর। গুগল হয়তো আপনাকে আপনার ব্যক্তিগত ইমেলের উপর ভিত্তি করে সরাসরি কোনো পণ্যের বিজ্ঞাপন দেখাচ্ছে না, কিন্তু তাদের এআই সিস্টেম তো আপনার ডেটার উপর ভিত্তি করেই শিখছে, আরও উন্নত হচ্ছে। আচ্ছা, আপনি যখন স্মার্ট রিপ্লাই ব্যবহার করছেন বা এআই এর লিখে দেওয়া ইমেলটা পাঠাচ্ছেন, আপনি আসলে এআইকে শেখাচ্ছেন যে কোন পরিস্থিতিতে কী রকম উত্তর দিতে হয়। আপনার লেখা, আপনার কথা বলার ধরন, আপনার আবেগ, এই সবগুলোই এআই এর প্রশিক্ষণের উপাদান হয়ে উঠছে। তার মানে ফ্রিল্যান্স বলে কিছু নেই, এই সুবিধার জন্য আমাদের কিছু না কিছু বিনিময় করতেই হচ্ছে। এক্ষেত্রে যা হলো আমাদের ডেটা, যা দিয়ে আমরা এআইকে আরও শক্তিশালী করে তুলছি। একদম। আর এই বিষয়টি আজকের পুরো আলোচনাকে এক জায়গায় নিয়ে আসে। আমরা আলোচনার শুরুতে যে বলেছিলাম আসুস কেন মোবাইল ফোন বানানো ছেড়ে এআই এর দিকে যাচ্ছে, তার বাস্তব প্রয়োগ হলো এই জিমেল। আজকের প্রযুক্তির সবচেয়ে বড় দ্বন্দ্বটা ঠিক এখানেই। একদিকে অসাধারণ সুবিধা, আর অন্যদিকে ব্যক্তিগত তথ্যের উপর নিজের নিয়ন্ত্রণ। এআই আমাদের জীবনকে সহজ করার, আরও কার্যকর করার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই সুবিধার জন্য আমরা আমাদের ব্যক্তিগত তথ্যের কতটা নাগাল তাকে দিতে প্রস্তুত, সেই সিদ্ধান্তটি এখন সবচেয়ে জরুরি এবং ব্যক্তিগত হয়ে উঠেছে। এই আদান প্রদানটা কতটা স্বচ্ছ আর ব্যবহারকারী হিসেবে আমাদের হাতে কতটা নিয়ন্ত্রণ থাকছে, আগামীর প্রযুক্তি বিশ্ব সম্ভবত এই প্রশ্নের উত্তরের উপরই দাঁড়িয়ে থাকবে। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা দেখলাম প্রযুক্তি একদিকে যেমন তার বাহ্যিক খোলস, যেমন ফোল্ডেবল ফোনের ভাঁজ উন্নত করার চেষ্টা করছে, তেমনি তার মূল ফোকাসটা ধীরে ধীরে ভেতরের বুদ্ধিমত্তা বা এআই এর দিকে সরে যাচ্ছে। আসুসের মতো কোম্পানি ফোন ছেড়ে এআইকে ভবিষ্যৎ হিসেবে বেছে নিচ্ছে, কারণ হার্ডওয়্যারের যুদ্ধের চেয়ে ইন্টেলিজেন্সের ব্যবসার সম্ভাবনা অনেক বেশি। আমরা আরও দেখলাম আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত যোগাযোগের প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, তাদের বিশাল আকার এবং ব্যবহারকারীর সংখ্যার কারণে নিরাপত্তা ও ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যের মধ্যে এক নিরন্তর সংগ্রামে লিপ্ত। 3 বিলিয়ন ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপকে যেমন নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে, তেমনি ফেসবুককে ভাবতে হচ্ছে তার প্ল্যাটফর্মকে মসৃণ রাখার কথা। আর এর সমাধান হিসেবে তারা দায়িত্বের কিছু অংশ ব্যবহারকারীর দিকেই ঠেলে দিচ্ছে। ঠিক। আর সবকিছুর কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি এআইকে। জিমেলের উদাহরণ দিয়ে আমরা বুঝলাম এআই আমাদের ডিজিটাল জীবনকে সহজ করার বিশাল সম্ভাবনা রাখছে, কিন্তু একই সাথে গোপনীয়তার মতো জটিল এবং ব্যক্তিগত প্রশ্ন তৈরি করছে। সুবিধা বনাম নিয়ন্ত্রণ, এই দ্বন্দ্বই যেন আজকের প্রযুক্তির মূল চালিকা শক্তি। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, কিন্তু শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আমরা আমাদের ফোন, মেসেজিং অ্যাপ এবং ইমেইলের কথা আলোচনা করলাম, যা ইতিমধ্যেই এআই দ্বারা প্রভাবিত। এবার ভাবার বিষয় হলো আমাদের ডিজিটাল জীবনের পরবর্তী কোন ব্যক্তিগত পরিসরটি এআই দ্বারা আমূল পরিবর্তিত হতে চলেছে। হতে পারে সেটা আমাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, আমাদের আর্থিক লেনদেন বা এমনকি আমাদের মানসিক স্বাস্থ্যের ডেটা, এবং সেই নতুন অভাবনীয় সুবিধার জন্য আমাদের ঠিক কী মূল্য দিতে হতে পারে।